সমস্ত কাদা পরিষ্কার হবে, কিন্তু সম্মানটা তো ওটা কম্প্রোমাইজ করা যায় না। ভোট দেওয়ার জন্য লক্ষ্মী ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার হওয়া উচিত না। প্রত্যেক ঘরের মায়ের লক্ষ্মী আর অন্নপূর্ণা তার ভান্ডার ভর্তি থাক, সেটা আমরা সবসময় চাই। এটা বিজেপি সরকার, ভাতা বেশি দিন চলবে না তো। দেখবেন সবাই চাকরি নিয়ে সুন্দর করে সেজে গুজে চাকরি করতে যাচ্ছে। নমস্কার, আমি দেবশ্রী, আপনাদের বন্ধু। চলে এসেছি আমাদের চ্যানেলের, আপনাদের সবাইকে স্বাগত। আর আমি যখনই আসি কারোর সাথে গল্প করার জন্য চলে আসি, সাথে করে তো নিয়ে আসি অতিথিকে। তো পশ্চিমবঙ্গের সরকার বদল হয়ে যাচ্ছে, অনেক আশা ভরসা নিয়ে মানুষ বড় মাত্রায় ভোট দিয়ে আসন জিতে বিধানসভায় এনেছেন এবং সরকারে বসেছেন। তো রাজ্য রাজনীতি নিয়ে আজকে একটু আলোচনা করব। গল্পটা একটু অন্যরকমই হবে, কারণ অর্থনীতি কেমন চলছে, শিল্পায়ন কেমন হচ্ছে, শিক্ষা কেমন চলছে, আমরা সবাই উদ্গ্রীব হয়ে বসে আছি পশ্চিমবঙ্গ বলে কথা। চলুন আমাদের অতিথির সাথে আলাপ করিয়ে দিই। রাজারহাট গোপালপুর বিধানসভার মন্ডল 1-এর সভাপতি শ্রীমতী সোমা রায়চৌধুরী আমাদের আজকের অতিথি। নমস্কার ম্যাডাম, কেমন আছেন বলুন? খুব ভালো আছি। তাহলে বলুন, 4 তারিখের পর গেছে? একদম 4 তারিখের পর খুব ভালো আছি। সঙ্গে সঙ্গে আমাকে ছাড়া অন্য কাউকে প্রশ্ন করলে তারা বলবেন যে 4 তারিখের পর পশ্চিমবঙ্গে তারা ভালো আছে। দায়িত্ব বেশি অনেক বেড়ে গেল না? হ্যাঁ, দায়িত্ব তো বাড়বেই। দায়িত্ব নেব সেই চিন্তাধারা নিয়েই তো আমরা এসেছি সরকারে, যে দায়িত্বগুলো এতদিন পূরণ হয়নি সেই দায়িত্বগুলো নিয়ে সমাজটাকে সুন্দর করে তৈরি করব, সোনার বাংলা সত্যিকারের তৈরি করবো, সেই দায়িত্ব নিয়েই তো আসা। তো দায়িত্ব একটু বাড়বে, ওটা তো করতে। এত বড় জয়, মানে 200-র উপরে আসন পেয়ে গেছে। একটা সময় পশ্চিমবঙ্গে ভাবাই যেত না যে বিজেপি মাসনাদে বসবে, তাই তো? মানে আমরা দেখেছি 34 বছরের বামফ্রন্ট সরকার, তার আগে কংগ্রেস দেখেছি, কংগ্রেস তো আমাদের জাতীয় কংগ্রেস, সেখানে পশ্চিমবঙ্গে ছিল। তারপর 34 বছর কাটানো হয়েছে এবং তাকে মানে বামফ্রন্টকে সরাবো বলেই এসেছিল টিএমসি গভর্নমেন্ট। তো তার সেই দুর্নীতিকে একদম সরিয়ে দিয়ে এত বড় জয়, আপনি কি ব্যাখ্যা দেবেন? প্রথম কথাটা বলবো, দেখুন এই জয়টা না মানুষের জয়। পশ্চিমবঙ্গবাসী চেয়েছে জয়, তাই জন্য এখানে বিজেপি আজকে আসতে পেরেছে। এই জয়টা শুধুমাত্র আমাদের নয়, আমরা যারা রাজনৈতিক ভাবে জড়িত আছি তারা কর্মীরা কাজ করেছি, বাট এই যে পশ্চিমবঙ্গের মানুষ, এদের এই এতটা মানে জ্বলছিল রীতিমতন, এদের অত্যাচার, চারিদিকে করাপশন, চারিদিকে দুর্নীতি, এতটাই মানুষের জর্জরিত হয়ে গেছিল যে মানুষ উৎসাহিত হয়েছে, এদের থেকে মুক্তি চেয়েছিল। আমরা প্রত্যেকটা জায়গায় বলেছিলাম যে 15 বছর আগে 2011-তে আমরা দাঁড়িয়ে থেকে যে আশাতে একটা 34 বছরের জগদ্দলকে সরিয়ে একটা সরকারকে নিয়েছিলাম, মমতা নামেই মমতা, যার সে এসে হয়তো মমতার মায়ের মতোই হয়তো আমাদের পশ্চিমবঙ্গটাকে দেখে সুন্দর করে তুলবে। বাট যেটা পেয়েছি 15 বছরে, আমরা, আপনি যে কোনো সেক্টরে যান সবাই বলবে আমরা নির্যাতিত। তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মানুষের কথাটা একটা প্রশ্ন মনে হচ্ছে, এই যে আপনারা বলছেন জগদ্দল পাথরকে সরিয়ে মমতাকে এনেছেন, মমতাময়ী, তো ম্যাডাম যখন বিরোধী দলনেত্রী ছিল, কোথাও কি বিরোধিতার মানে বিশ্বাসযোগ্যতা কোথাও তৈরি হয়েছিল মনে হয়? রাজ্য বিধানসভা ভাঙচুর করেছে। না 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 না, ওই জায়গাটা আমি যেতেই পারবো না। মানে ওই জায়গা থেকে আমি আপনাকে বলছি না, আমার বলার অর্থটা হচ্ছে আমি আপনাকে বলি যে মানুষ কারোর উপরে বীতশ্রদ্ধ হয়ে গেলে মনে হয় না যে খড়কুটো পেলেও বাঁচার জন্য চেপে ধরে। আমাদের তখন হয়তো আমার নয়, আমার তরফ থেকে বলে দিচ্ছি, আমি নই কিন্তু কোনোদিনই ওই পাটে ছিলাম না, আমি কোনোদিনও ওনার প্রতি বিশ্বাসও করতাম না। তো মানুষ তখন ভেবেছিল হয়তো এই জঞ্জাল থেকে উনি মুক্তি দিতে পারবে, মানে যেভাবে মানুষের সামনে উনি রীতিমতো অভিনয় করেছে, অভিনয় করে এসেছিলেন, মানুষ ভাবলে বোধহয় সত্যি বোধহয় এরা এই প্রাহিতরাহী অবস্থা থেকে মুক্তি দিতে পারে, সেই জন্য মানুষ ওদের উপর ভরসা করেছিল। আর সেই গণদেবতাই তাদেরকে পরিবর্তন করে আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে নিয়ে এসছে। তারা চারিদিকে দেখেছে বিজেপি রাজ্য যে যে জায়গাগুলোতে বিজেপি জিতে এসেছে তাদের যেভাবে উন্নতি হয়েছে, গুজরাট বলুন, উত্তরপ্রদেশ বলুন, আসাম বলুন, মহারাষ্ট্র বলুন, সব জায়গাতে। তো তখন অটোমেটিকলি মানুষ ভাবছে শুধু পশ্চিমবঙ্গের মানুষের সুবিধা পাচ্ছে না, শিল্প পাচ্ছে না, শিক্ষায় উন্নতি নেই, চুরি চাকরি, মানে কোনো দিকে আপনি হাত লাগাতে পারবেন না, সব দিকে দুর্নীতি। হয়তো মানুষই চেয়েছে, মানুষের কাছে নত শিরে আমাদের প্রধানমন্ত্রী শ্রী দামোদর, মানে আমার নরেন্দ্র মোদীজি এতটাই ভরসা নিতে চেয়েছিলেন, সবাইকে বলেছিল ভরসা করুন আমার উপর,
সেই ভরসার জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গবাসী তার উপরে ভরসা করেছে, এই জয় পশ্চিমবঙ্গবাসী। আমাদের তো ঠিক আছে, পরিশ্রম আমরা করতেই হবে, আমরা মোদিজির সৈনিক, কিন্তু জয় আমাদের পশ্চিমবঙ্গবাসী। আপনি রাজনীতিতে আসার আগে কিসের সাথে যুক্ত ছিলেন? সমাজসেবামূলক কোনো কাজ চলতো নাকি কলেজে পড়াকালীন এসএফআই করতাম, ওখানে স্টুডেন্টদের জন্য, মানে লড়াকু ব্যাপারটা ছিলই আগাগোড়ায়, যে স্টুডেন্টদের জন্য লড়তে হবে, স্টুডেন্টরা কিছু পাক, ওদের সুবিধা অসুবিধা। তো তখন তো কংগ্রেসের বিরুদ্ধে চলছিল, তখন তো এখানে এরকম ছিল না, তৃণমূল ছিলই না বলতে গেলে। তারপরে সালে এসেছে। তারপরে সমস্যাটা হলো কি, পরে যখন আমি শহরতলিতে এলাম আফটার ম্যারেজ, দেখলাম যে সিপিএম পার্টিটার, ছাত্রটা ছেড়ে দিন সংগঠন, সিপিএম পার্টিটার যে মোটিভ, সেখানে কোনো রকম আমি শুদ্ধতা বিশ্বাস করুন পাইনি। আমি মনে হলো যে কিছুই করে না এরা, শুধুই গল্প, শুধুই আড্ডা, শুধুই নাটক, এই দিয়ে তো জীবন চলে না। শুধু পত্রিকা, শুধু কৌটো আছে, পয়সা তোলা নিয়ে জীবন চলে না। সমাজ পরিবর্তন করতে গেলে যে কাজগুলোর দরকার ছিল সেগুলো হয়নি। কিছু ঘটনাতে যদি আপনাকে বলা হয়, আপনি হয়তো তখন আরো ছোট ছিলেন, আমরা একদম ছোট ছিলেন। 77 সালে আসার পর তো পঞ্চায়েত রাজ করে তারা তো একটা সিস্টেমে ঢুকিয়ে দিয়েছিল, তো সেখানে আপনি কি করে বলেন তখন ছন্ন ছাড়া একটা রাজনীতি? 72 সালের আমরা যদি রাজনীতি ইতিহাসে চলে যাই, তো ইতিহাসে লেখা আছে অনেক লাশ তখন তো শ্বাস নিয়েছি জন্ম নিয়ে, 77 সাল যখন বলছেন আমরা তো তারপরে শ্বাস নিয়েছি জন্ম নিয়ে। ইতিহাস, হ্যাঁ, তো ওটা ইতিহাস, সেটা পঞ্চায়েত। না না, ওই যে আপনাকে একটা কথা বলি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি একটা জিনিস চিন্তা করবেন। হয়তো কংগ্রেস ছিল, কংগ্রেসের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য সিপিএম এর উপর ভরসা করেছিল। সিপিএম তখন বলেছিল গরিবের সাথে আছি, আমাদের মধ্যে মাইনরিটি লোকেদেরকে আমরা সাহায্য করি, আমাদের মধ্যে ধর্ম ভেদাভেদ করি না, মানে কিছু কনসেপ্ট নিয়ে তো এসেছিল। আর আমরা যেমন তকমাই দেওয়া যে আমরা হিন্দু পার্টি, সেটা ছেড়েই দিন। তো ওই কনসেপ্ট নিয়ে এসেছিল, তখন মানুষ তাকে সাগ্রহে মানে নিয়ে নিয়েছিল। কিন্তু তারপরে তারা কেন বিতশ্রদ্ধ হলো 34 বছর পরে? কিছু তো পেয়েছে, মানে কিছু তো রিটার্ন এসেছে, যার জন্য এরকম জিনিসটা হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি নিজে এসএফআই করার পরে ওনাদের কিছু বিহেভিয়ার, কিন্তু মানে আমি যে এরিয়ায় থাকতাম, আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন না, আমার ছোট মেয়ের সাথে একটা মানে খুব বাজে একটা ইনসিডেন্ট ঘটে। তো আমাকে আমার বাড়ির মানে মেয়ের যে মেয়ে আছে, সে এসে বলছে দিদি এই ব্যাপারটা নিয়ে তো আমি অনেকদিন ধরে বলেছি, এখানকার সিপিএম যারা করে তাদেরকে বলেছি, মানে রীতিমতো অ্যাবিউজ করতে পারতো আমার ছোট মেয়েকে, এমন একটা পরিস্থিতিতে চলে গেছিল। তো তারা কোনোদিন কোনো স্টেপ নেয়নি। ওই হ্যাঁ দেখছি, দেখবো পাড়ার লোক কি করে খেপিয়ে তুলবো, তাদের তো ভোটের রাজনীতি। তো আমি প্রতিবাদ করেছিলাম সেদিনকে। পরের দিন যখন মানে ওনারা এসে আমায় বললো যে ভেরি সরি আমাদের তখন থাকার, তখন আমি দাঁড়িয়ে শুধু একটা কথাই বলেছিলাম, আমি একজন মা, আমি একজন নারী, আমার সন্তানের লড়াই করার জন্য আমার কোনো পার্টিকে আমার পাশে লাগবে না, আমি একাই লড়তে পারবো। সেই দিন থেকে আমি ছেড়ে দিয়েছিলাম। ওই দিনকে পর থেকে না কোনো ম্যাগাজিন, না কোনো পয়সা আমি কোনোদিন সিপিএম কে দিইনি। আর সেদিন থেকে ওনারা আমার চোখের থেকে নেমে গিয়েছিল যে সবকিছু জেনেও যারা মৌন থাকতে পারে, তাহলে সংগঠনের দায়টা কোথায়? আপনি একটা সংগঠন করছেন, আজকে যে বিজেপি পার্টি এখানে সংগঠন করছে, আজকে আমরা 4 তারিখে জিতে আসার পর থেকে আপনি ভাবতে পারবেন না যে কি পাক আমাদের পরিষ্কার করতে হচ্ছে। যেখানে হাত দিচ্ছি সেখানেই নোংরা। মানুষ সত্যি পাকের মধ্যে পদ্ম ফুল ফুটিয়েছে, যেখানে হাত দিচ্ছি সেখানে নোংরা, সেখানে অরাজকতা, সেখানে দুর্নীতি। এতটা দুর্নীতি মানে মানুষ নিতে পারেনি, তার জন্য আজকে এই ফল। আর আমিও তাই জন্য, আর আমারও চিন্তাধারা ওখানেই এসেছিল। প্রথম কথা হচ্ছে যে অটল বিহারী বাজপেয়ী ছিলেন, তার তো চিন্তাধারা 87-88 সালের ঘটনা, যে মুরলী মনোহর যোশী এবং আদবানিজি যখন রথ চালিয়েছিলেন। হ্যাঁ, তো সেই তারপরে আপনি এই ভারতীয় কারণ এসএফআই এর কথা বলছেন, সেখান থেকে একদম পুরোপুরি ডানপন্থী, একদমই ডানপন্থী। এবং সেখানে হ্যাঁ হিন্দুত্বটা বেশি বলা হয়, যেটা আমি এসএফআই এর দর্শন যদি দেখেন ওখানে ধর্ম নিরপেক্ষতা বলছে, তো এখানে হিন্দুত্ববাদী বলছে। তো এই আদর্শে আপনি দীক্ষিত হলেন কি মোদিজিকে দেখে না অটল বিহারী বাজপেয়ীকে দেখে? অটল বিহারী বাজপেয়ী হচ্ছেন সূত্রপাত, তাকে দেখে এগিয়েছিলাম। আর মোদিজিকে দেখে আমরা এখন মানে আপ্লুত, মানে সত্যি বিশ্বাস করুন, ভারতবর্ষ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের যে সম্মান, সেই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য একজন যদি কাণ্ডারি হয়, সে হচ্ছে মোদিজি। আপনি চারিদিক দিয়ে চিন্তা করে দেখবেন, অটল বিহারী বাজপেয়ীর যে স্বপ্ন, আমাদের শ্যামাপ্রসাদ জির স্বপ্ন, উনি সেই স্বপ্নগুলোকে মানে 1 by 1 স্টেপ বাই স্টেপ উনি পূরণ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটার প্রতি আমরা সত্যি হয়তো ভগবান বলা উচিত না, কিন্তু সত্যি আমাদের কাছে উনি ভগবান, আমাদের কাছে সত্যি ভগবান। মানে লাস্ট 1 মাস আগে ওনাকে আমি 1 হাত দূরের থেকে দেখেছি, আমি পুরো স্পেল বাউন্ড ছিলাম, ওনার সামনে কথা বলতে পারছি না, এমন একটা অড়াই ওনার মধ্যে কাজ করে। মানে মানুষের জন্য করবো এই যে চিন্তাধারাটা, এটাই আমাকে আরো আকর্ষণ করেছিল, যার জন্য আমি বিজেপিতে আসা, যে মানুষের জন্য দাঁড়িয়ে কিছু করতে পারবো, অন্যায় বিরোধিতা করতে হবে।
করে গিয়ে মানুষের জন্য করতে হবে, তার থেকেই বিজেপিতে আসা অ্যাকচুয়ালি। কিন্তু কেন্দ্রীয় সরকারের দিক থেকে যদি বলা যায় যে শিল্পায়নের দরকার, আমাদের কর্পোরেট সেক্টরকে দরকার, তো সেখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের প্রাধান্য অনেক বেশি দিচ্ছেন, তো সেখানে গরিবিয়ানা কিন্তু অন্যান্য রাজ্য যদি আমরা দেখি সেটা কি পুরোটাই বিজেপি সরকার হটাতে পারছে? দেখুন, সবে এসেছে 1 মাস। না, আমি অন্যান্য সব জায়গাতে কেন্দ্রের কথা বলছি, যেটা আপনি খুব মোটিভেটেড হচ্ছেন নরেন্দ্র মোদীকে দেখে। আমি একটা কথা বলি আপনাকে, যদি পশ্চিমবঙ্গের রাজনীতি ধরেন লাস্ট 15 বছর যেটা হয়েছে, এটা আপনি মানেন তো যে আমার মধ্যে এই যোগ্যতা আছে, এই যোগ্যতা অনুযায়ী আমি এতটা এগোতে পারবো। তো বিজেপি সরকারের তরফ থেকে সবার জন্য, সমস্ত ক্যাটাগরির লোকেদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এবার আপনি যদি শুধু চিন্তা করেন যে না আমি ভাতায় বাঁচবো, সেটা আপনার চয়েস। আপনি যদি চিন্তা করেন যে আমি বিভিন্ন আয়ুষ্মান ভারতের ইয়ে রয়েছে, মুদ্রা যোজনা আছে, তার থেকে লোন নিয়ে আমি ছোট ছোট শিল্প, হয়তো অনেকেই সবাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে না, তো সেই জায়গাগুলোতেও তো সুযোগটা দিয়েছে। এবার চয়েস ইজ ইয়োর্স, আপনি কোনটা বেছে নেবেন। আমি যদি ভাবি যে শুধু আমি ভাতা নিয়ে আমি গরিবিতে রয়েছি, সেটাই ভালো। আর আমি যদি ভাবি আমার ঘরের সন্তানকে আমি আরেকটু ভালো জায়গায় নিয়ে যাব, সরকারের এই প্রকল্পগুলো আছে তার সুযোগ সুবিধা নিয়ে, তাহলে আপনি একটু একটু করে এগোতেই পারেন। সবার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। বামফ্রন্টের যে নীতি, শ্রমজীবী আর এই গরিবিয়ানা নিয়ে সারাক্ষণ তারা বাঁচতে পেয়েছে, এখানে কি আপনি বলবেন তাদের কোনো ভুল আছে? তারা এই জন্যই কি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের আগমন মানে সাহস জানায়নি? শ্রমজীবী আর যাদের নিয়ে যারা বাঁচতে চেয়েছিলেন, এবার তাদেরকে তাহলে আমি বলি, তাহলে ইউনিয়নটা রেখেছিলেন কেন? একটা কারখানায় শ্রমজীবী লোকেরা শ্রম করে পয়সা রোজগার করছে, মাসের অর্ধেক দিন পতাকা পুঁতে সেখানে আন্দোলন হয়েছে, অর্ধেক লোকের বাড়িতে হাড়ি চড়েনি, দিনের পর দিন একটার পর একটা কারখানা আন্দোলন করতে করতে শেষ হয়ে গেছে। তাহলে কোথায় শ্রমজীবীর পাশে তারা রয়েছে? একটু বুঝিয়ে বলুন তো। মানে হাতির দাঁত, আমি করছি এটা, আমার মোটিভ এটা, কিন্তু আদতে সেটা হলো না, তো কোথা দিয়ে হলো? আমার সেখানে দাঁড়িয়ে থেকে আমরা তো যেটা করছি একদম প্রকাশ্যে করছি, যা করবো আমরা প্রকাশ্যে করি, লুকানোর কোনো ব্যাপার নেই। যদি প্রাথমিকভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে কর্মসংস্থান জোগাড় করতে পারি, তাহলে তাদের জন্য চেষ্টা করছি, তারা আসুক। আমরা দুহাত বাড়িয়ে রয়েছি, শিল্প আসবে, শিল্পতে তারা কাজ করুক। আমরা তো যখন আপনার নন্দীগ্রামের কাণ্ডটা হয়েছিল, টাটাকে সরিয়ে দেওয়া হলো, ভাবুন তো, টাটার মতন একটা মানে প্রজেক্ট আমাদের পশ্চিমবঙ্গ থেকে সরে গেল, চাষিরা হাউতাস করে কাঁদলো। একটা কথা ম্যাডাম, যখন টাটাকে সরিয়ে দেওয়া হচ্ছে সিঙ্গুর থেকে, গুজরাট থেকে মেধা পাঠকের চলে এসেছিলেন, বলা হয়েছিল সিঙ্গুরের জমি এতটাই উর্বর যেটা ভারতবর্ষে পাওয়া যায় না, তো সেই টাটাকে আবার ফিরিয়ে আনার চিন্তা ভাবনা করছে। সেদিনকে কোথাও মনে হয় নাকি বামফ্রন্ট সরকারের সাথে বিরোধিতা করবো বলেই বিরোধিতা করা হয়েছিল? না, সেটা ঠিক না। আমি একটা কথা বলি, দেখুন ওই সময় যেটা হয়েছিল যে চাষের জমি মানুষকে, দেখুন কনসেপ্ট কিছু খাইয়ে দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে যে চাষের জমি, ওটা এক ফসলি জমি ছিল যে জমিগুলো নেওয়া হয়েছিল। আর টাটার সম্বন্ধে তো চিন্তা করার আগে আমাদের ভাবতে হবে, যতটা উনি আমাদের দেশের জন্য করেছেন, ওনার মতন কোনো শিল্পপতি করেনি পশ্চিমবঙ্গের, মানে টোটাল ভারতবর্ষের জন্য। তো সেখানে দাঁড়িয়ে থেকে যখন ওখানে চাষের জমি বলে সবাই বলতে শুরু করলো, তখন কিছু লোক ওই কনসেপ্ট ধরে এসছে, সত্যি হয়তো চাষিদের থেকে চাষের জমি নিয়ে শিল্প করতে চাষিরা মরে যাবে, কিন্তু তারা একবারও ভেতরের খবরটা নেয়নি, হয়তো সেটা একটা ভুল। তো তারা যদি ওই টাইমে দাঁড়িয়ে থেকে এটা চিন্তা করতো, যেখানে একটা শিল্প হলে নট নেসেসারি একটা চাষির ছেলে চাষই হতে হবে, একটা রিক্সাওয়ালার ছেলেকে রিক্সাওয়ালাই হতে হবে। চাষির ছেলে যদি চাষির এক্সেস জমি বিক্রি করে সে শিক্ষিত একটা কারখানায় একটা কর্মচারী হিসেবেও থাকে, একটা অফিসার হিসেবে থাকে, সেটাও তার বাবা মার পাওয়া। তো সেই কনসেপ্ট থেকে চিন্তা করা উচিত ছিল। আমি জানি না পূর্ববর্তী যারা করেছেন তারা কি ভেবে করেছেন, বাট এখন যা পরিস্থিতি, আমরা কিন্তু কোনোদিনই এই জিনিসটাকে সাপোর্ট করিনি, কোনোদিনই করিনি। আমরাও চেয়েছিলাম যখন এক ফসলি জমিতে সারা বছরে একটা ফসল ফলে, সেটা বিক্রি করে একটা চাষির জীবন যেভাবে চলতে পারে, সেখানে একটা কারখানা গড়ে উঠলে কারখানায় যেমন লোক কাজ পাবে, তার আশেপাশে একটা ইন্ডাস্ট্রির পাশে একটা চায়ের দোকান, একটা খাবারের জায়গা, এগুলো করে তো মানুষ রুজি রোজগার করতে পারতো। সেই কনসেপ্টে চিন্তা করেনি। তো এখন যখন শিল্পায়ন করতে গেলে এরকম জমি অধিগ্রহণ করতেই হবে, ভারী শিল্পের জন্য জমি লাগবে, সেটা সিঙ্গুর হতে পারে, নন্দীগ্রাম হতে পারে, অন্য কোথাও হতে পারে। আবার যখন সরকার বিরোধিতার মুখে পড়বেন, আপনাদের মোকাবিলা কি হবে? না, মোকাবিলা দেখুন, সরকার, আমি যতদূর জানি বিজেপি সরকার আরো থেকে জোর করে কোনো কিছু করে না। আর নন্দীগ্রামের যদি বলেন আপনি এই ব্যাপারটা, ওখানে টাটার, সিঙ্গুরের টাটার প্রকল্পটা ফিরে আসুক, ওখানকার লোকেরা চাইছে, ওরা চাইছে এবার নিজেদের জমি নিজেরা স্বেচ্ছা দিতে। যে আমরা তো দেখলাম নিয়েছিল ওই সর্ষে ফুল দেখানোর মতন সর্ষে ছড়িয়ে দিয়ে এসে তো দিদি কিছু করতে পারেননি। তো ওরাও এখন চাইছে যাতে ওখানে একটা ইন্ডাস্ট্রি হয়, তাদের ওখানকার বাচ্চারা ওখানে মানুষ হোক, ওখানের থেকে চাকরি বাকরি করুক, তাদের সন্তানরা তাদের কাছে থাকুক, ওরা একটা উন্নত সমাজ চাইছে। তো সেই চিন্তাধারায় যদি আবার আমাদের কাছে টাটা ফিরে আসে,
আমরা কেন চাইতে পারি না যে গুজরাটের মতন আমাদের পশ্চিমবঙ্গটা উন্নত? অবশ্যই। আরেকটা যেটা বড় প্রশ্ন, এই যে এত বড় জয় এসেছে, নারী নিরাপত্তা, নারী সুরক্ষা একটা বড়, কারণ আমরা বুঝতেই পারছি আরজি করের যে অভয়ার কাণ্ড, এটা হয়তো একটা বড় জায়গা তৈরি করেছে জয়ের জন্য। কারণ শুধু অভয়াকাণ্ড নয়, কামদুনির ঘটনা কামদুনি আছে, যেখানে কোনো যুক্তি নেই, পার্কস্ট্রিট আছে, কাটোয়া আছে, সন্দেশখালী, এই ঘটনাগুলো কিভাবে কেসগুলো ওপেন হবে এবং দোষী কি সত্যি শাস্তি পাবে, জনগণ কিন্তু এই আশায় বসে আছে। দেখুন, আমি একজন বিজেপি সৈনিক বলতে পারেন। আমরা নিজেদেরকে নরেন্দ্র মোদীর সৈনিক ভাবি, তো সেইভাবে দাঁড়িয়ে থেকে আজকে নারীর জন্য, শিশু কল্যাণের জন্য যে মানুষটিকে ওখানে বসানো হয়েছে, অগ্নিমিত্রা পল, নামেই অগ্নি, তিনি আগুন জ্বালিয়ে ছাড়বেন আমরা জানি। আর আমরা জানি দিদি এটার জন্য শেষ দেখে ছাড়বে। এটা নিয়ে তো সর্বভারত, এমন বিশ্ব, তো এই অভয়ার ব্যাপারটা নিয়ে তো পুরো বিশ্ব জুড়ে একটা আলোড়ন হয়েছিল। এটা আমাদের লজ্জা, বিশ্বাস করুন, যেভাবে দিনের পর দিন পড়ছে। মানে আমি নিজে একজন নারী হিসাবে লজ্জিত ছিলাম যে যেখানে গেছি সেখানে শুনতে এসেছি কি তোদের কলকাতা না এই জিনিসটা হওয়া উচিত। আমি বলতো মানে কলকাতার মতো সেট বোধহয় কেউ নেই, এতটাই চিন্তা করা হতো। সত্যি তাই ছিল, যেটা অন্য সরকার দাবি করে যে আমাদের। না না, এই জায়গাটাতে আমি এগ্রি, কেননা ওই টাইমে কিন্তু এতটা নারী নির্যাতন বা ক্রিয়াকান হয়েছে, একদম হয়নি তা নয়নি, কিন্তু সেখানে সরকারের প্রধান যে মুখ সে বলছে শরীর থাকলে একটু একটু জ্বর হয়। মানে ধর্ষককে আমরা দেখেছি অন্য দেশে সিংহের খাঁচার মধ্যে ফেলে দিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে ধর্ষককে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না। আপনার প্রশ্নতেই আপনার উত্তর লুকিয়ে আছে। অভয়ার কাণ্ডে বলেছে প্রমাণ লোপাট, প্রমাণ তো উনি লোপাট করেছে, প্রমাণ উনি লোপাট করেছে। যেই ঘরে বডি পাওয়া গেল তার পাশের ঘরটা রাতারাত ভাঙচুর হয়ে গেল। কোথা থেকে এসেছে এখন দেখবেন, একটা একটা করে ভিডিও আসছে যে সেই থেকে একটা কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছিল, এটা এখানে রাখা হয়েছিল, ওখানে তৃণমূলের লোকেরা ছিল, তাদেরকে কাউকে ফরেন্সিক অফিসার বলেছে, ওখানকার ইয়েই তো বোধহয় বলেছিলেন সিপিআর বলে। তো এটা যে একদম টোটালি গুছিয়ে রাখা, একটা মদ্যপ মাতাল যার কোনো রাইটস নেই, সে পুলিশের বাইক নিয়ে সারাদিন ঘুরতে, সেই মানুষটাকে সঞ্জয়কে দাঁড় করিয়ে দিল ভিকটিম হিসাবে। আদতে ভিকটিম যারা ছিল তারা পুরো আড়ালে চলে গেল। এটা যদি একটা সরকারের মদত না থাকে, আপনার মনে হয় হতে পারে? কিন্তু এখন হবে না। আমাদের এখনের নিয়ম একটাই হবে, ধর্ষকের মৃত্যু দিনে ধরবো, যা বিচার হবে রাতে। ধরুন রত্না দেবনাথ, যিনি অভয়ার মা, অনেক আশা করেই একদম তো শুধু উনি মা বলে নয়, সবাই আমরা সমগ্র নারী জাতি চাই একটা মহিলা সুরক্ষা। আরো একটা প্রশ্ন, সংস্কৃতি জগৎ, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি যথেষ্টই নাম করা। আমরা ওখানে জানি উত্তম কুমার, সত্যজিৎ রায় এবং সুচিত্রা সেন বা কানন্দেবী, সেখানে রাজনৈতিকের করাল থাবা, মানে অদ্ভুত ভাবে আমি অবাক হয়ে যাচ্ছি যখন এই সুরুচি সংঘের জায়গায় ঘরে কোনো গোপন ঘর হয়েছে, সেখানে অভিনেত্রীদের যাতায়াত। আপনি একটি ব্যাখ্যা দেবেন, একটি অভিনেত্রী সে শিল্পকে প্রাধান্য না দিয়ে এরকম একটা করার ছায়াতে ভয়েতে ঢুকে যাচ্ছে, নাকি ঢোকাতে বাধ্য করা হয়েছে? আমি বলবো সেকেন্ডটাই ঠিক, ঢোকাতে বাধ্য করা হয়েছে। প্রতিবাদ, পেট বড় জ্বালা, তাদের হয়তো ওটাতেই দরকার ছিল, তারা ওই অভিনয় জগৎকেই বেছে নিয়েছিল নিজেদের জীবন মানে জীবিকার জন্য। কিন্তু আমার মনে হয় প্রতিবাদ করা উচিত ছিল, জানেন, প্রতিবাদ করলে হয়তো ভালো কিছু হতো। এসছেন সামনে, তারা বলতে পারছিলেন না, অনেক অভিনেত্রীরা বলতে পারছেন না, মহিলারা বেশি ভাবে হয়েছে, কিছু পুরুষ মানুষরাও হয়েছে। তো এই মুক্ত ইন্ডাস্ট্রি টলিগঞ্জকে তো দেখতে চাই আমরা। নিশ্চয়ই দেখবেন, সমস্ত কাদা পরিষ্কার হবে, সমস্ত কাদা। শুনুন, আমার কাছে না অনেক, মানে আপনি বলছেন যখন আমি বলি, আমার সাথে একটি রবীন্দ্রভারতী স্টুডেন্টের কথা হয়েছিল একবার, কথাটাও আপনাকে জানাই। সে বলেছিল পিএইচডি করতে শান্তিনিকেতনে গেছিল, জানি না এটা বলা উচিত কিনা। বলেছিল সমাধি, আমাকে লাস্টে একটা অফার করা হয়েছিল, একটা ভদ্র ঘরের সন্তান, তো ওই অফারটা নিতে পারিনি বলে আমি আজকে সেই জায়গায় পৌঁছতে পারিনি, আমার সঙ্গে যারা ছিল তারা পৌঁছে গেছে। আমি নাম নিয়ে কারোর বদনাম করতে চাই না। আমি শুনে বললাম যে রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে এগুলো হয়, মানে তুমি ভাবতে পারবে না যে পিএইচডি যাদের সাথে আমরা করতে যাই, যে সমস্ত প্রফেসরদের আন্ডারে, তারা এই ধরনের অফার দেয়, এই ধরনের অফার যেটা তুমি যদি রাজি না হও তোমার ক্যারিয়ারটা ওরা নষ্ট করে দিতে পারে। তো আমি অত পর্যন্ত এগিয়ে সরে এসেছিলাম যে দরকার নেই, সম্মানটা থাক, ক্যারিয়ারটা ওখানেই থাক। এটা তো আজকে নয়, কিন্তু এটা নতুন নয়, এটা অনেকদিন ধরে চলছে। আর আমি জানি না কেন যে মহিলারা এই জিনিসটাকে এত সুন্দরভাবে বেছে নিয়েছে, যে এটাই হয়তো সব থেকে মানে প্রপার ওয়ে, এইটুকুনো করলেই তো হয়তো হয়ে যাবে বা কিছু। দেখুন, বিদেশি কালচারে আমরা মানুষ হই,
বিদেশি কালচারে আমরা বড় হতে ভালোবাসি, মানে এখনকার যা অবস্থা দেখছি, মানে ইন্ডিয়ান কালচারটা তো অনেকটা সরে গেছে। তো কিন্তু সম্মানটা তো ওটা কম্প্রোমাইজ করা যায় না, আমার মনে হয় ওটা কম্প্রোমাইজ করানো উচিত না। মহিলারা যদি সেদিনকে বেরিয়ে আসতো না, তাহলে বোধহয় 15 বছর মমতা ব্যানার্জি আর থাকতো না। একটু চেষ্টা করা উচিত ছিল তাদের। আচ্ছা, ভাতার রাজনীতিতে আপনি কতটা বিশ্বাস? সেই যে মহিলাদের একদম কথা বিশ্বাস বললেন, করি না। লক্ষ্মীর ভান্ডারের জন্য অনেক মহিলা একদম বিশ্বাস করি না ভাতাতে, ভাতায় বিশ্বাস করি না। এই যে অন্নপূর্ণা যোজনায় যে টাকাটা দেওয়া হচ্ছে, আপনি কোনো জায়গাতে কোনো মন্ত্রী বা আমাদের কোন রকম বিজেপির লোকেদের শুনতে যেতে পাবেন না, যেটা কাকুলি ঘোষ দস্তিদার বলেছিলেন যে ভোট দিবা না তাহলে লক্ষ্মী ভান্ডার পাইবা না। ভোট দেওয়ার জন্য লক্ষ্মী ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার হওয়া উচিত না। প্রত্যেক ঘরের মায়ের লক্ষ্মী আর অন্নপূর্ণা, তার ভান্ডার ভর্তি থাক, সেটা আমরা সবসময় চাই। কিন্তু এই মহিলারা যারা ঘরের একটা, মনে করুন শুধুমাত্র হাউস ওয়াইফ, অনেকের আছে যাদের ক্ষমতা নেই, তাদের হাজবেন্ডরা শুধু মানে ওয়াইফের জায়গায় দেখছে বহু পুরুষ লক্ষ্মীর হ্যাঁ ভান্ডার পেয়ে এটাই যাচ্ছে। এটাই খুব এবার আশ্চর্যের ব্যাপার। এবার বিশ্বাস করুন, আমাদের জবে থেকে 4 তারিখ থেকে পরিবর্তন হয়েছে, সবাই খালি বলছে, প্রথমে তো বলেছিলেন আপনারা লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে দিয়ে দেবেন, তাহলে এখন কেন এত ইনকোয়ারি হচ্ছে? তখন আমি বললাম লক্ষ্মীর জায়গা নারায়ণ ভান্ডারে হয়ে গেছিল। লক্ষ্মী ভান্ডারের নামে বাংলাদেশের যত মুসলিম এখানে এসেছিল, যত, তারাও তো এখানে লক্ষ্মী ভান্ডারে ছিল। তো এই যে জিনিসটা, এই দুর্নীতিটাকে তো আটকাতে হবে। দুর্নীতির প্রতিবাদ করতে গিয়েই তো আমাদের পশ্চিমবঙ্গে আসা, প্রতিবাদ করেছি বলেই তো আটকেছি। মানুষকে একটু ধৈর্য ধরতে হবে, সেই ধৈর্যটা ধরে একদম প্রপার ওয়েতে মানুষ যেটা পাওয়ার দরকার সেটা পাক, তার অধিকার। আর আমি বলবো যে এই যে মহিলাদের দেওয়া হচ্ছে, এটাকে ভাতা নাম দেবো কেন? ভাতা নাম দেবো কেন? তাদের জন্য একটা সম্মানও তো বলতে পারি। সম্মান বলতে একটা মা যে সারাদিন ঘরের সংসারে থাকে, বাবা রোজগার করেন, হয়তো তার দ্বারা হয় না সবকিছু করা, হয়তো হয়ে ওঠে না একটা বাবার পক্ষে সংসারের সবকিছু টেনে ওঠা, তার সন্তানের তার মায়ের কাছে কিছু চাওয়া থাকতে পারে। তার মাকে যদি সরকার তার মাকে দেয়, সেটা করে দেয়। 1,500 বা 3,000 টা বড় কথা না, 3,000 টাকায় থাকলেও একটা সরকারি স্টুডেন্ট 500 টাকা টিউশন দিয়েও তার মায়ের পয়সায় দিয়ে মা মাথা উঁচু করে বলতে পারে যে সেখানে 500 টাকা দিলাম আমার কাছ থেকে, যেটা সরকার আমাকে সম্মান দিচ্ছে, সেই টাকা আমি তোর কাজে লাগালাম, তুই শেখা লেখাপড়া শিখে তুই একটা টিউশন পড়ে পরীক্ষা দিয়ে ভালো করে পড়াশোনায় পাস কর। যুগে ধরে দেওয়া হচ্ছে। আমরা তো আগেকার জানতাম যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ব্যাপারটা চলতো, সেটা আপনি ভাতা কেন দেখছেন? সেটা এটা কেন দেখছেন না যে তাদেরকে একটা হেল্প করা হচ্ছে, যে একটা ছেলে 20 বছর 22 বছর 25 বছর পর শিক্ষিত হয়ে যাওয়ার পর আজকে রাজ্য সরকার যদি আমাদের প্রচুর ওয়ে আউট বের করে চাকরির জন্য, তাকে তো ইন্টারভিউ দিতে যেতে হয়। এবার যে সমস্ত সংসারে বাবারা একটা সংসারকে টেনে টুনে কোনো রকমে চালিয়ে তার সন্তানকে বড় করে দিয়েছে, তাদের তো চাহিদা থাকতেই পারে যে মা আমি আজকে ওখানে ইন্টারভিউ দিতে যাবো, মা তার মানে প্রতিদিন একটা টাকা তাকে ধরে দিতে হচ্ছে। তার থেকে যদি সেই হেল্পটা যদি সরকার তাকে দেয়, যে যতদিন তুমি চাকরিটা না পাচ্ছ ততদিন তোমাকে এই একটা অনুদান দেওয়া হচ্ছে, সেই টাকাটা তুমি এই খাতে ব্যবহার করতে পারো। রাস্তায় বেরোনোর আগে যাতে তাকে তার বাবার কাছ থেকে চেয়ে বেরোতে না হয়, বাবা আমি একটা ইন্টারভিউতে যাচ্ছি, কিন্তু তার বাবা নিশ্চিন্ত হবে। একটা কথা বলছে, আমরা ভাতা চাই না, আমরা চাকরি চাই। 100 বার এটা বিজেপি সরকার, ভাতা বেশি দিন চলবে না তো, দেখবেন সবাই চাকরি নিয়ে সুন্দর করে সেজে গুজে চাকরি করতে যাচ্ছে। এটাই হবে বাস্তব পশ্চিমবঙ্গে। চাকরির অনেক বেনিফিট থাকছে, যেটা সত্যি তো ভাতাতে দীর্ঘদিন না, ভাতা আপনাকে পুড়ে তৈরি করে দেবে। আরো একটা, আপনাদের সরকার আসার পর একটা সমস্যার সম্মুখীন জনগণ হচ্ছে, সেটা হকার উচ্ছেদ। মানে এই যে রেলের পাশে যে খাবারের দোকানগুলো হচ্ছে, দমদমে হয়েছে, যাদবপুরে হয়েছে, সোদপুরে হয়েছে, সেখানে বুলডোজার চালিয়ে, আচ্ছা এটা কি আপনার মনে হচ্ছে সরকারের কোনো অমানবিক দিক হচ্ছে নাকি? কারণ একটু তো নোটিশ দেওয়া যেতে পারতো, যারা সত্যি দিন আনা দিন খাওয়া, তারা তো কান্নাকাটি করছে, স্কুলে যেতে পারছে না। আপনি এটা কিভাবে দেখছেন? আমি বলবো যে দেখুন, আমাদের সরকার সবকিছু চিন্তা ভাবনা করেই করছে। কাউকে মেরে ফেলে তো আর আমরা সরকার চালাতে পারবো না, এটা হয় না। মানুষের বিশ্বাসের জায়গা থেকে আমরা এখানে এসেছি। তো স্টেশনের ধারে যেভাবে হকার গুলো বসে থাকে, তাদের লাইফ রিস্ক তো আছেই, তাদের জন্য জনসাধারণ ট্রেন থেকে নেমে চলতে পারে না, সেই একটা অসুবিধা আছে। রেলের জায়গা, সেই একবার করে আমি দেখেছি অনেকে ভাড়া দিয়ে দোকান বসিয়েছে। আপনি জানেন এমনও কোনো মহিলা আছে যে রেলের জমিতে দোকান তৈরি করে ভাড়া দিয়েছে, সেই ভাড়া তুলে তার মাছ চলতো। তা আমি বলবো যে হকার তো থাকবেই, হকারটা তো আর বন্ধ করা যাবে না, হয় ক্যারি করে করতে হবে, ব্যবস্থা সরকারকে করতে হবে। সরকার করবে, সরকার ব্যবস্থা করে দেবে। আপনি আমাকে একটা কথা বলুন, এই যে রাস্তা দিয়ে চলতে পারেন না, হাতিবাগান, শ্যামবাজার, গড়িয়া, সব জায়গায় গড়িয়ার এই যে ঝুপড়ি দোকানগুলো আছে, আমরাও মার্কেটিং করি তাদের থেকে। এবার তাদের ভেতরেও একটা দোকান আছে,
তারাও তো আমাদের ভোট দিয়েছে, তারাও তো চাইছে যে আমাদের ব্যবসাটা করে আমরা খাই। এটা সেটাই বলছে, আমরা কি এর জন্য পরিবর্তন আনলাম? না না, এর জন্য পরিবর্তন আনাটা ভুল কথা। আপনি মানুষ কাটবেন তো, মানুষের সাউথ সিটি মলে যায়, এখানে কি নেই? ডিপি আছে তো, এখানে তো সিটি সেন্টার আছে, মানুষের ডিপিতে যায়, সাউথ সিটি মলে কারা যায়, যাদের দরকার হয় সেখানে যায়। আমি তো বলবো যদি সরকার পর্যন্ত আমার কথাটুকু পৌঁছায় যে একটা সুস্থ পরিবেশ তৈরি করুক, যেখানে এদের জন্য একটা বন্দোবস্ত করা হোক। মানুষ জানবে যে ওইখানে গেলে আমি এই পয়সায় এই জিনিসগুলো ওখান থেকে পেতে পারি, মানুষ ওখানে যাক না, একটা নতুন জায়গা তৈরি হোক। বড় ব্যাপার হচ্ছে বড় বাজার। বড় বাজারে কিন্তু হাঁটা যায় না, চলা যায় না। তো বড় বাজার নিয়ে কি ভাবনা চিন্তা আছে? ওখানেও তো সেরকম বুলডোজার চালাতে হয়। মানে দেখবেন সত্যনারায়ণ পার্কের সামনে থেকে যেভাবে দোকান, দুদিকে দোকান দেখেছেন, সেখানেও তো একটা করে কোনো কমপ্লেক্স করে সেটাকেও কি ওখানে বড় বাজারে তো কমপ্লেক্স করার জায়গা আছে বলে আমার আর মনে হয় না। যা গলি আমরা তো গেছি সবাই, তো ওইখানটা নিয়ে হয়তো সরকার নিশ্চয়ই কিছু ভালো চিন্তা ভাবনা করবে। দেখুন, কিছু মানুষ আছে ট্যাক্স দিয়ে ব্যবসা করছে, আর কিছু মানুষ আছে বিনা ট্যাক্সে ইনকাম করে বেরিয়ে চলে যাচ্ছে। তাই তারা কি, যারা ট্যাক্স দিয়ে ব্যবসা করছে তারা কি অপরাধ করছে? নিশ্চয়ই নয়। তো ভাবতে হলে তো সরকারকে দুজনের জন্যই ভাবতে হবে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে সরকারকে ভাবতে হবে যাতে দুটো দিকই সামাল দিয়ে চলতে পারে। শীর্ষতে বসে আছে, ডিসব্যালেন্স হলেই তখন সরকারের বদনাম। তো আমাকে এমন একটা সমতায় রাখতে হবে যাতে দুজনেই বাঁচে। আশা করব আমাদের জনমুখী সরকার, আর শুভেন্দুদা সবসময় চায় মানুষ প্রচুর গরিব মানুষ করে খাক, কোনোদিন আমাদের সরকারের চিন্তা ভাবনা থাকবে না। চাকরি চলে গেছে, চাকরির ব্যবস্থা তো বলা হয়েছে করা হবে, 5 বছর করে তো আবার এক্সটেনশনও করা হয়েছে চাকরির জন্য বয়সে। আর আমরা তো এই আন্দোলনগুলো দেখেই এসেছি, আজকে নতুন করে আপনার চ্যানেলে বলে না, আমি অন্য জায়গাতেও বলেছি। আমাদের লজ্জা ছিল ওটা, যে শিক্ষকরা রাস্তায় পুলিশের বুটের লাঠি খাচ্ছে। বিশ্বাস করুন, খুব কষ্টের ব্যাপার। মানে শিক্ষাগুরু কত বড় জায়গায় থাকে, তাদেরকে রাস্তায় দিনের পর দিন রোজ জল বৃষ্টিতে বসে থাকতে দেখেছি। আমাদের মেয়েরা বলতো, মা এইটা যদি পশ্চিমবঙ্গের অবস্থা হয় আমাদের তো বেরিয়ে যেতে হবে। শিক্ষককে সরিয়ে দিয়ে কি আপনি বলতে চান এই কলেজগুলোতে ইউনিয়ন রুমের উপরে বেডরুম তৈরি হয়ে যাচ্ছে? শিক্ষা মানে আমি আপনাকে কি বলে, খারাপই লাগে শুনতে কথাগুলো, যে শিক্ষাস্থান আমরা বলতো, বাবা মা বলতো, কলেজ একটা খবরে দেখেছি, বাবা মা বলতো যে বাবা মার থেকে নাকি শিক্ষাগুরুরা বড় হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা কসবা কলেজে মেয়ে শিক্ষা নিতে গিয়ে সেই শিক্ষাস্থানে তার কি পরিণতি হয়েছে সেটা আমরা দেখেছি। অভয়াও তাই, ও কিন্তু ওখানে ডাক্তারি পড়তেই গেছিল, তার ওখানে কি অবস্থা হয়েছে দেখেছি। বিশ্বাস করুন, আমি একটা মহিলা হিসাবে না খুব খুব লজ্জিত যে আমি পশ্চিমবঙ্গে এই দিনগুলো দেখেছি, এটা ভাবতে আমার খারাপ লাগে। তো আমি চাইবো যে আমাদের সরকার এই জিনিসগুলো নিয়ে একটু ভাবুক, আর ভাববে, আমরা জানি ভাববে। নিজের এলাকা রাজারহাট, গোপালপুর এবং দমদম, এই পুরো এলাকাতে তো আমরা প্রচুর মেলা দেখছি। মানে বিগত সরকারের কোনো মেলার অভাব নেই, খাদ্য মেলা, পশু মেলা, পাখি মেলা, শুধু মানুষ মেলা, নাট্য মেলা। তো মেলা থেকে তো অনেক ইনকাম হয়েছে, অনেক আয় এসেছে যারা ওখানে স্টল দিয়েছে। তো এই মেলাগুলো কি চলবে না সেগুলোকে বন্ধ করে অন্য? না, মানে চলবে। ছোটবেলা থেকে আপনারা কি দেখেছেন? শীতকালে মেলা দেখেছেন তো, তাই তো? পৌষ মেলা আসছে, পৌষ মেলা আসছে, আমরা ছোটবেলা থেকে শীতকালের জন্য অপেক্ষা করতাম। এখন সারা বছর, বছরে 4টে 6টা 8টা, এক একটা জায়গায় মাসে আপনি 3টে করে মেলা দেখবেন, ছোট ছোট মাঠেও মেলা করে ফেলছে। এটা আপনার মনে হচ্ছে গরিব মানুষ, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন বিক্রি বাট্টা হচ্ছে, ওই হচ্ছে আর কি। তাহলে কিসের জন্য এখানে ভাই যতটুকু হয় মেলা বসে তাদের থেকেও টাকা তোলা হতো কাটমানি। তো গরিবের জন্য তো হচ্ছে না। যদি সত্যিই চাইতো গরিবের ভালো হোক, তাহলে তো মেলাটা বসিয়ে বলা হতো তোমরা ইনকাম করে তোমরা তোমাদের মতন চলে যাও, আমরা আবার সামনে নেবো জায়গাটাকে। তা তো হয়নি। 5টা 6টা দোকান নিয়ে একটা নাকরদোলা বসিয়ে দিয়ে মেলা দিনের পর দিন। এইগুলো কিছু আয়ও তো এসেছে। হ্যাঁ, এসেছে তো। ওই যে লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো ঢুকেছে, আবার ওগুলো তো রোটেশন ওখানেই হয়েছে। আপনাকে ওখানে কি দিয়েছে? 10 টাকার খেলনা, 5 টাকার খেলনা, বাচ্চাদের শখ। ওখানে মায়েরা গেছে দৌড়ে দৌড়ে বাচ্চাদের শখ পূরণ করতে, সেই টাকাটাই তো রোটেশন হয়েছে। বড় বিজনেসম্যান ওরা কোনো জায়গায় পদত্যাগ করছে, সব জায়গায় দেখছি নিজেরাই পদত্যাগ করছে। মানে কোথাও বাধ্যবাধকতা এসে যাচ্ছে, মেয়রও পদত্যাগ করেছে। তো এটা কেন হচ্ছে? নিজেদের দুর্নীতির ভয়? মানে কিছু হতে পারে বিজেপি সরকার করা মহাপূর্ণ যদি না পরে ধরা করতে শুরু করে দিয়েছে। তো এবার তো জানে তো কোথায়। এতদিন তো এসএসকেএম ছিল, কিছু হলেই তো বুকের ব্যথা, কিছু হলেই স্যালাইন চলছে। দেখবেন অনুব্রতকেও তো দেখেছেন, আবার এসে চরম শুরু করেছে। কিন্তু যতদিন আপনার ইডির আন্ডারে ছিল উনি স্ট্রেচার ছাড়া চলতে পারেননি। সেম ফিরাদ হাকিম, সেম মদন মিত্র। এমনি সময় ও লাভলি বলতে তার কোনো কষ্ট হয় না, কিন্তু যখনই দেখবেন কোনো জায়গায় ধরা পড়ার জায়গা হবে
উনি একটা কালো চশমা পরে সোজাসুজি একটা আপনার হুইল চেয়ারে বসে পড়েছে, উনি অসুস্থ। এইটা তো হয়ে এসছে, এই তো এদের কাণ্ড কীর্তি। এবার আর হবে না, এবার বুঝতে পেরে গেছে যে এই যে সব জায়গায় খাচ্ছে না, মানুষ মারছে, বিশ্বাস করুন বিজেপির লোকেরা মারছে না, জনসাধারণ তিতি বিরক্তি হয়ে দিনগুলো মারছে। জয়প্রকাশকে দেখেননি, হাত জোর করছে, না না আমি গাড়ি থেকে নামবো না, খুব বড় বড় কথা বলেছে। মনে করছেন জনরোষের ফল? একদম একদম বিশ্বাস করুন, আপনি ভাবতে পারবেন না। ব্যালট বাক্সে রোষটাকে দেখিয়ে দিই একদম সবার, মানে আমরা যেখানে যেখানে পৌঁছেছি প্রত্যেকটা ঘরে পৌঁছেছি, কেউ ভয় দেখেছে, ভয় পেয়ে বলেছে দিদি আপনারা চলে যান, আমরা আছি, আমরা দেখবো সময়, আমরা হয়তো প্রকাশ্যে আপনাদের সাথে বেরোতে পারছি না। আপনি দেখবেন বিজেপির মিটিং মিছিল হয়েছে, যতটুকু লোক দেখেছেন ওগুলো সব আমাদের হয় ক্যান্ডিডেট, নয় আমরা যারা কর্মী, যারা কাজ করি, আমাদের বুথ সভাপতি, আমাদের আপনি একটা রিক্সাওয়ালা যাকে জোর করে আমরা নিয়ে গেছি, একটা অটোওয়ালা যাকে বলেছি অটো বন্ধ করে চলে চলো, এখনো হবে না সেটা। আমি যে এরিয়া থাকি সে রিক্সাওয়ালারা বলতো আমাকে, রিক্সা থাকতো না, বৌদি চাবি নিয়ে নেয়, বলে যদি 7 দিন এখানে রিক্সা চালাতে দেবো না, অটো চালাতে দেবো না স্ট্যান্ডে যদি না যাস। তাদেরকে নিয়ে গিয়ে ক্লবসেবল আটকে দেওয়া হতো যাতে অভিষেকের মিছিলে ভিড় দেখানো যায়। এতটা অত্যাচারিত তারা ছিল, শুধু একটাই কথা বলতো, আমরাও অপেক্ষায় বসে আছি বিজেপি আসুক। ব্রিগেডে মিটিং হবে? হ্যাঁ হবে, জনসাধারণ যাবে, যারা যাওয়ার যাবে, কিন্তু একজন রিক্সাওয়ালাকে আমরা বাধ্য করবো না, একজন অটোওয়ালাকেও আমরা বাধ্য করবো না। বাদ পাওয়া যায় না, মানে ব্রিগেডের মিটিং মানেই তো সব পুরো এরিয়া জুড়ে অন্য খাওয়ার উৎসব। আর এই সরকারের এই দল কি করবে? আছে নাকি সরকারটা? না, প্রশ্নের মুখে একটা এত বড়। আর আমাদের সরকার আগেও আমরা, তাহলে তো আমাদের আগেও ব্রিগেড হলো, আপনি দেখেছেন তো ব্রিগেডে কিরকম ছাপিয়ে পড়া লোক ছিল। বিশ্বাস করুন আমরা বাস ঠিক করতে পারছিলাম না, বাসগুলোকে তুলে দিয়েছিল তৃণমূল সরকার, বলেছিল বাস বেরোবে না আজকে রুটে, রিকোয়েস্ট করে ডাবল দাম দিয়ে আমরা বাস নিয়েছি। মানে থ্যাঙ্কস টু যারা আমাদেরকে ওই টাইমে হেল্প করার জন্য এগিয়ে এসেছিল, নাহলে আমরা পারতাম না। তো এই মানুষগুলোকে ধন্যবাদ জানাবো, আজকে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তারা যদি না থাকতো এতগুলো মানুষকে নিয়ে আমরা ওখানে পৌঁছতে পারতাম না। কিভাবে আমরা গেছি, কেউ বাইকে করে করে ঝড় জল রোদ বৃষ্টিতে আমরা দৌড়েছি। তো এখন তো লোকে বিশ্বাস করবেন, আমরা আসার পর থেকে ওরা বলছে দিদি আপনারা শুধু বলুন, আমরা স্বইচ্ছায় গাড়ি দেবো, এরকম একটা পরিস্থিতি। আপনারা বলুন, আপনারা জানেন না এই 4 তারিখে আসার পর থেকে প্রচুর নব্য একবারে বিজেপি হয়ে হঠাৎ করে রং মেখে তৃণমূল থেকে তাদের সভা পাইছি বেনজল থেকে। আপনারা কি করছেন? কারণ সরকার বদল হলে তো রদ বদলের একটা ভীষণ রেওয়াজ আছে, হবে না, নিচুতলা মধ্যতলা হবে না। আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছেন যা বলার, কোনো বেনজল ঢুকে না না, স্বচ্ছ একদম পরিষ্কার। আমাদের যারা ছিলেন তারা থাকবেন, যারা এতদিনে ভয়ে ভেতরে ঢুকে বসেছিলেন যে রাজনীতিতে মুখ দেখাতে পারবো না, তারা চেয়েছিল বিজেপিটা আসুক, তারা আসলে ওয়েলকাম। বাট যারা চিন্তা ভাবনা করছে যে 21-এর মতন বা 24-এর মতন হঠাৎ করে পিছন থেকে এসে সামনের সারিতে দাঁড়িয়ে যাবে, মানে যারা কষ্ট করে রক্তচক্ষুকে উপেক্ষা করে লড়ে মাথার গাম বৃষ্টিতে ভিজে বিজেপি সরকারকে আজকে পশ্চিমবঙ্গে নিয়েছে, তাদেরকে মেলামাইন করে দিয়ে ওরা আগে চলে আসবে, ভুলের স্বর্গে বাস করছে। কেন্দ্রীয় সরকার বসে আছে, বিজেপি কেন্দ্রে বসে আছে, তো সেক্ষেত্রে সমগ্র বিশ্বে একটা মডেল তৈরি হচ্ছে বলে আমরা জানি নরেন্দ্র মোদীর সরকার। তো পশ্চিমবঙ্গকে যে আলাদা আগামী দিনে আমরা এইভাবে দেখতে পারবো ভারতবর্ষে, যে অন্য রাজ্যগুলো যেভাবে অন্য শিল্পের দিকে এগিয়ে গেছে, চাকরি করতে ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে না, বা বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা হয়েছে বা কলেজগুলো সেই দুর্নীতি মুক্ত এবং এই তোলাবাজি মুক্ত বা এই জঘন্য রাজনীতির শিকার ছাত্রছাত্রীরা হচ্ছে, সেই মডেল পশ্চিমবঙ্গ দেখতে পাবে বলে 100% দেখতে পাবে। জয়প্রকাশ মজুমদার কিছুদিন আগে আমরা দেখলাম যে উনি একটা মামলায় ধরা পড়েছেন কোন শ্লীলতাহানির জন্য। তো উনি একসময় বিজেপিতে ছিলেন, বিজেপি থেকে তৃণমূলে গেছে এবং হাত জোর করে বলছে জনতা রোষের মুখে সে নামতে চাইছে না। তো আপনার এখানে কি অভিব্যক্তি, মানে কিরকম মনে হচ্ছে এই দৃশ্য দেখে যে বিজেপির সম্পদ তৃণমূলে গিয়ে এই অবস্থা? আচ্ছা, এই কুচু বোনের পড়ার কথাটা যখন বললেন তাহলে একটা ছোট্ট গল্প বলি। আমাদের পার্ক হোটেলে একটা প্রোগ্রাম ছিল স্বস্তিকা পত্রিকা নিয়ে, তো সেখানে আমাদের সাথে তথাগতরাও এসেছিলেন। তো দাদাকে আমি জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারটা, আমাকে তখন বলেছিল তুমি জানো ও পয়সা দিয়ে লাঠি মারিয়েছিল নিজেকে লাইমলাইটে আসার জন্য। আমি যে কি বলছেন দাদা? বলছে হ্যাঁ ওই যে পড়েছিল কচু বনে, তারপরে তো লোক ওকে চিনলো বলে দাদা খুব হাসছিলেন। তারপরে আরেকটা ইনসিডেন্ট আপনাকে বলি, যে আমাদের এখানে প্রসেনজিৎ দাস বলে একটি ছেলেকে দেবরাজেরই ইশারায়, তখন দেবরাজ এখানে ইয়ে ছিলেন, বিধায়ক ছিলেন, ছেলেটিকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছিল তৃণমূল থেকে বিজেপিতে আসবে বলে। 23 তারিখ, এখনো বলতে পারি না আমরা, 23শে মে। তো সেই কেসটাতে উনি এসেছিলেন, তখনও তিনি বিজেপিতে ছিলেন।
মানে আমরা বেঁচে গেছি, বিশ্বাস করুন, ওরকম একটা মানুষ যে বিজেপি থেকে চলে গেছে। তো উনি এসে ওই ভদ্রমহিলার ব্যাপার নিয়ে এসে কথা বলতে বলতে অনেকক্ষণ ধরে কথা বলেছে। আমি তখন ওনাকে একটা প্রশ্ন করেছিলাম দাঁড়িয়ে থেকে, যে দাদা আপনি তো এত কিছু বললেন, প্রতিবার আমাদের ছেলেরা এইভাবে মার খায়, তখন আর আপনাদের খুঁজে পাওয়া যায় না, তাহলে এখন কি? তখন বলছে না না দিদি, জোর হাত করে আমি আছি, আপনি যখন ডাকবেন তখন আছি। তুমি তখন বলেছিল যে না না না, যেদিনকেই ডাকবেন আমি আপনাদের সবসময় পাশে আছি বলে খুব জোর হাত করে অভিনয় করে বেরোলেন। তার 3-4 দিনের মাথায় কিন্তু তৃণমূলে জয়েন করে নিল। তো তখনই বুঝতে পেরেছিলাম যে লোকটার মধ্যে অ্যাকচুয়ালি কি কোয়ালিটি আছে। তারপরে তো দীর্ঘদিন উনি বসে পিছনে তৃণমূলে ছাপ দিয়ে সুন্দর বড় বড় কথা বক্তৃতা দিয়ে গেছে। তো কি বলবো বলুন তো, মানে রাজনীতিতে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক হয়, কিন্তু কিছু লেভেল থাকে তার মধ্যে, লেভেল নেই, লেস, মানে ওনাকে কোন রকম ভাবে ধার্যের মধ্যেই আমরা ধরি না। আর এখন যেটা আসছে ওটা তো ক্রমশ প্রকাশ্য, এটাই বাস্তব, এটাই ওনার প্রকৃত চরিত্র। যতদিন ওখানে করতে পেরেছে ততদিন ভালো ছিল। তৃণমূলের সম্বন্ধে বড় বড় কথা বলেছে, ধরা পড়েছে, ভয় লাগছে না, অন্যায় করেছে তো তাই জন্য ভয় পাচ্ছে, নাহলে মানুষ ডিম ছুটবে কেন? আরে ডিম একটা ট্রের দাম 200 টাকা, এমনি এমনি ছুটছে মানুষ ডিম, কারণ তারা সেইভাবেই পেয়েছে, তার থেকে খাচ্ছে। আপনার সাথে একটু আগে গল্প করছিলাম যে সামনে যোগা দিবস, যোগা দিবসে আপনাদের এলাকাতে একটা বড় উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে হয়তো প্রধানমন্ত্রীজিও আসতে পারে। না না, প্রধানমন্ত্রী যে আসবেন না, প্রধানমন্ত্রী এবার আমাদের প্রধানমন্ত্রী যে পশ্চিমবঙ্গে থাকছেন, মানে বাংলায় আসছেন যোগা দিবস, এবং আমাদের তার আগের দিন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে 20শে জুন। তো উনি এবার আমাদের এখানেই থাকবেন, পশ্চিমবঙ্গেই থাকবেন বাংলাতে, বাট আমাদের এখানে আসছেন না, উনি অন্য কোথাও থাকবেন হয়তো, কিন্তু প্রোগ্রামটা আমাদের হচ্ছে এখানে। সেখানে একটা বড় জায়গা আপনারা তৈরি করছেন বলে একটু আগে বলছিলেন যে যারা বৃদ্ধ তারা আসুক, সেখানে বসুক। তো এরকম ভাবে এই যে প্রকল্পটার সম্পর্কে মানে একটু যদি বলেন। না দেখুন, আমি একটা কথা বলি, রাস্তা মাঠ তো নেই, মাঠ তো যা ছিল 15 বছরে মোটামুটি প্রমোটাররা সব বিল্ডিং তুলে দিয়ে বড় বড় বানিয়ে ফেলেছে সবকিছু। এখন কিছু মুষ্টিমেয় জায়গায় রয়েছে, সেগুলো আবার কোনো ক্লাবের আন্ডারে, তারাও হয়তো অ্যালাউ করতো না। তাও আমরা প্রত্যেকটা ক্লাবে গিয়ে রিকোয়েস্ট করছি যে ক্লাবটা সর্বজনীন রাখুন, কোনো রং কোনো তকমার আন্ডারে আসবেন না। আমাদের বিজেপির লোকেরা কেউ এসে বলুন, আমরা যদি একবারও শুনতে পাই যে আমাদের বিজেপির লোক গিয়ে ওখানে অধিকার করতে চাইছে, আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করব। আমরা একবারও চিন্তা করবো না সে আমার বিজেপির ছেলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে এই যে বয়স্ক লোকেরা ভোরবেলায়, আপনি আসলে দেখতে পাবেন এই বাগুইহাটি এরিয়াতে ভোরবেলায় 4:30-5টার সময় মানুষ বেরোয় হাঁটতে, তার মধ্যে গাড়ির ধাক্কা আছে, যেহেতু রানিং রাস্তা এটা। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা ভাবনা করেছি, এই যে টার্ফ যেটা খুলে রেখেছিলেন দেবরাজ, তার চারপাশে একটা জায়গা রয়েছে, এটাতে মানুষ বসুক, গল্প করুক, তাদের আনন্দ, তারা হাঁটুক চলুক। এবং যোগা দিবসের দিন আমি মানে আমাদের রাজারহাট গোপালপুর 117 সবাইকে বলবো, আসুন আপনারা একসাথে আমরা যোগা দিবস আমাদের প্রতিবার হয়, তো এবারটা আরেকটু ভালো করে হওয়ার ইচ্ছা, জানো না বিজেপি সরকার এসছে, আমরা জিনিসটাকে আরো সুন্দর করে মানুষের কাছে, আর যোগব্যায়াম তো মানুষের রোগ নিগ্রহণ করে, তো মানে যেটাকে যোগ করলে যখন রোগ চলে যায়, একটা রোগ যখন সরিয়েছে, এবার শরীরের রোগগুলো একটু একটু করে সরাই, সেটাই প্রচেষ্টা, আর কিছু না, চেষ্টা তো চলবেই। অনেক গল্পই করলাম, নতুন সরকার আসার পরে অনেক কিছুই আমরা আশায় বসে আছে। পশ্চিমবঙ্গ যে মডেল পশ্চিমবঙ্গ হয়ে উঠবে অন্যান্য রাজ্য থেকে, একটা সময় বলা হতো বাংলা সবার আগে। হ্যাঁ সত্যি তাই, এখানে আমরা রবীন্দ্রনাথকে দেখেছি, স্বাধীনতা সংগ্রামের জন্য দেখবেন এখান থেকে একদম, কিন্তু বাংলার এই যে বাজে একটা ছবি তৈরি হয়েছে, আশা রাখবো বিজেপি সরকার এটাকে সরিয়ে দিয়ে একটা সুন্দর বাংলাকে ভারতবর্ষের দরজায় নিয়ে। আপনার সাথে সাথে আমরাও সেই আশাতেই বেঁচে আছি। অনেক ভালো লাগলো দিদি, অনেকক্ষণ গল্প হলো, আজকের মতন এখানেই। ধন্যবাদ।